এই তুই করতে পারবি না হ্যাঁ কি করতে পারবি না করতে পারবি না হ্যাঁ কি করবে তুই খাবি দে বেলা এই বাড়িতে বসে থাকবি না এবার থেকে তোর বের হতে ইচ্ছে কর না বেরোবে না বাড়ি থেকে এই দাঁড়া আছো কেন ঘর থেকে বের করে দাও যাও বাড়ি থেকে বের হও সোহেল তোরা যদি আমার বাড়ি থেকে বের করে দিস আমি কার কাছে যাব আমি কোথায় যাব বাবা কোনে যাবে সেটা আমি জানি নাকি প্রয়োজনে রাস্তায় যা ভিক্ষি করে খাও যাও এবার থেকে বিদায় হও পায়ে ধরি আমার এই বাড়িটা একটু ঠাই দে বাবা সোহেল আমার লাগছে সোহেল লাগু কি কি এবার থেকে তোর বের হতে ইচ্ছে কর না বেরোবে না বাড়ি থেকে এই দাঁড়া আছো কেন ঘর থেকে বের করে দাও যাও বাড়ি থেকে বের হও সোহেল তোরা যদি আমার বাড়ি থেকে বের করে দিস আমি কার কাছে যাব আমি কোথায় যাব বাবা কোনে যাবে সেটা আমি জানি নাকি প্রয়োজনে রাস্তায় যা ভিক্ষি করে খাও যাও এবার থেকে বিদায় হও পায়ে ধরি আমার এই বাড়িটা একটু ঠাই দে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিস না বাবা ভালো ভালো করে জীবনে বাড়াবে বুঝতে পারছি আসলে এই বুড়ি জীবনে কখনো ভালোভাবে একটা কথা শুনে আসছে কখনো শোনে ইচ্ছা মতো যাও ইচ্ছা মতো যাও ইচ্ছা মতো যাও তোমার তো লজ্জা নাই ভালো ভালো তুই বের হবে না এত মারে তাও কি লজ্জা নাই ও বাবা তুই তো আমার পেটের সন্তান প্রতিদিন আপনি এগুলো কি শুরু করছেন হ্যাঁ নিজের শাশুড়ির উপরে ভাবে নির্যাতন করেন আর সোহেল ভাই আপনি তো গর্ভধারিণী মা আপনি কিভাবে পারেন এভাবে মাকে নির্যাতন করতে বাবা বাবা কোথায় আছে না মার পড়ে না মাসির পড়ে পুড়ে পুড়ে ধোয়া ওঠে তো তোমার কি খুব পড়তেছে নাকি হ্যাঁ কথাবার্তা কিন্তু ঠিক করে বলেন ভাবি এই শোন কার সাথে আমি কিভাবে কথা বলবো সেটাকে তোর থেকে শুনতে হবে আর তাছাড়া তুই কে হ্যাঁ আমার শাশুড়ি আর আমাদের বাড়ি আমরা কি করবো না করবো সেটা আমরা বুঝবো মাঝখানে তুই কে আমি কে মানে এরপরে যদি আপনারা এইভাবে নির্যাতন করতে থাকেন আমি কিন্তু আইনত ব্যবস্থা নিব বাবা আইনত ব্যবস্থা নিবি এই তুমি দাঁড়ায় দাঁড়ায় ওর কথা শুনবা দেখো আমাদের বাড়ির ব্যাপার আমরা যা করি সেটা আমাদের ব্যাপার এবার থেকে তুমি চলে যাও এভাবে আমাকে আপনি অপমান করতে পারেন না ভাইয়া ওর আবার মা না খবর হ্যাঁ নিজের বাড়ির খোঁজ হ্যাঁ মানুষের বাড়ির খোঁজ নিতে চলে আসছে এতই যদি দরদ তাহলে নিয়ে যা বইটাই নিয়ে যা ভাত কাপড় দেখা হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি চাচিমা চলেন আজকের পর থেকে আপনি আমার কাছে থাকবেন হ্যাঁ নিয়ে যাও চলো আমি আপনাকে চলো অনেক ভিতরে ভালো চলো রাখবো চলেন না মা দেখো ভালো হোক মন্দ হোক সোহেল তো আমার পেটের সন্তান এই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না তুমি যে আমাকে নিয়ে যেতে চেয়েছো এতেই আমি অনেক খুশি আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে তুমি ভালো থাকো মা শোনো তোমাকে বলি কি আমার কথা বলে ওদের কাছে আর অপমানিত হয়েও না তা না হয় বুঝলাম চাচিমা কিন্তু আপনার ছেলে বৌমা প্রতিদিন আপনাকে এভাবে নির্যাতন করে আপনি সহ্য করে থাকেন কেন আপনি বাড়ি থেকে চলে যেতে পারেন না মারে স্বামীর ভিটা ছেড়ে কোন নারী যাইতে চায় বলো আমার স্বামীর ভিটা আমি কোথাও যেতে চাই না আমার যদি মরণও হয় এই বাড়িতেই যেন হয় মা এই বাড়িতেই যেন হয় মা তুমি চলে যাও তোমাকে দেখলে আবার তোমাকে বকাবাজি করবে আর আমাকে আবার মারধর করবে আমার মা ভালো তুমি চলে যাও ঠিক আছে চাচিমা আমি তাহলে এখন যাচ্ছি কিন্তু আপনি নিজের খেয়াল রাখেন হ্যাঁ আরে সোহেল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই আদব কাজকে ভুলে গেলে না আঙ্কেল আদব কায়দা ভুলে যাবো কে এই যে আপনার সাথে দেখা হইলে আমি কত সুন্দর করে সালাম দিলাম ভদ্র ছাওয়ালের মতো না সে সালাম দিছো ঠিক আছে কিন্তু সে আবার ব্যাকে এসে তো সালাম দিলে ওই আঙ্কেল একটু অন্য খেয়ালে ছিলাম তো তাই খেয়াল করছিলাম না আচ্ছা আমি একটা বিষয় জানার জন্য তোমাকে মানে দাঁড় করালাম কি বিষয় আঙ্কেল বলেন শুনলাম তুমি তোমার মা নাকি বেশ নির্যাতন করো মারধর করো বলে আঙ্কেল এই কথাটা আপনি কে বলছে আমার মাকে আমি নির্যাতন করবি যাওকে আমার মাকে আমি কত সুন্দর করে রাখি যত্ন করি ঠিক মতো খাবির দিই কি আঙ্কেল কোনোদিন কি আমার মা আপনার বাড়ি গেছে দেখা হয়েছে যে আমাকে সাইডে খাবির দাও হ্যাঁ না সে একথা বলেনি কিন্তু কথা তো ভাসতেছে যে
তুমি আর তোমার বউ এই দুজন লাগে নাকি তার লাঠি তো মারো নাকি শুনি? আঙ্কেল বিষয়টা হচ্ছে এখন যে সমাজের দিনকাল পড়েছে মানুষ কারোর ভালো কেউ দেখতে পারে না। মনে করেন আগে তো আমাদের দিনপথ ভালো চলতো না, মানুষের এরকম পিছনেও লাগতো না। এখন আল্লাহর রহমতে টুকটাক ব্যবসা করি, বাড়ি ঘর করছি, কিছু টাকা পয়সার মানুষ হয়েছি, এখন দেন মানুষ আমার পিছনে লাগছে। আমার মাকে আমি কত সুন্দর খাওয়াই যত্ন করি, অথচ আপনার কাছে কি ডাবা কয়েছে আমার মাকে আমি নির্যাতন করি। আমার মাকে আমি নির্যাতন করবি যাবো কি আঙ্কেল? ওই যে একটা কথা করছো না তুমি, টাকা পয়সা, এই টাকাই নষ্টের মূল, তাকে তুমি জানো? আমার তো মনে হচ্ছে তোমার কথাবার্তায় বুঝে মনে হচ্ছে যে তুমি নষ্টই হয়ে যাচ্ছ মনে হয়। আঙ্কেল এদিক কি করলেন? এই যে আপনার কিছু টাকা পয়সা আছে জন্যই আমার মতো ছাওয়াল আপনাকে সালাম দেয়। আপনার যদি টাকা পয়সা না থাকতো তাহলে হয়তো রহিম চাচা সামনে গেলে পারে যেরকম মনে করেন যে বেরি ফুকতে ফুকতে সব যায়, আপনার সামনে দিয়ে তাই যাইতো। টেকাই মানুষের সম্মান, টেকাই মানুষের সব। এটা বেয়াদবের একটা লক্ষণ। যদি মুরব্বীদের সামনে তুমি এই বিড়ি ফুকাতে ফুকাতে যাও, কি মনে করবে জানো? আঙ্কেল আমি তো কথার কথা কইলাম যে আপনার যদি টাকা পয়সা না থাকতো আপনার সাথে মানুষ এরকমই করতো। আচ্ছা যাই হোক আঙ্কেল, আমার মাকে আমি নির্যাতন করি এই কথাটা আপনি কইলে কিটা? এই কথা তোমার বাড়ির পাশের লোকজনই কয়। আচ্ছা শোনো, তুমি নির্যাতন করো আর না করো, এখন ঘটনা হচ্ছে বাপ মা কিন্তু গুরুজন, সবসময় তাদের সেবা করাটাই হচ্ছে ছেলে মেয়ের ধর্ম। যদি সেবা করতে পারো বড় ভালো, আর যদি না করতে পারো তাহলে তোমার ব্যর্থতা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন ক্ষমতা হাতে আছে, সমাজের প্রধান আইসে আমার জ্ঞান দিবি। তোর সাথে জ্ঞান কি আমার কম আছে? তোর তেনে আমার জ্ঞান লেয়া লাগবি? আমার তেনে জ্ঞান মানুষ হাওলাত লেয়। আম্মা, আম্মা, এই বুড়িটা যে কই থাকে? কি এই সারাক্ষণ খালি নেকা কান্না, বৌমা শরীর চলতেছে না, এক ডাক দিলে শুনতে পান না? না বৌমা, আমার গায়ে প্রচণ্ড ব্যথা, আর দেখো খুব জ্বর, আমার সারা শরীর কাঁপছে। থাক থাক, আপনার জ্বর আসছে কি গা ব্যথা সেটা দেখতে আমার কোনো লাভ নেই। কি করব? আপনার সেবা করব, মাথায় জলপটি দিব, নাকি হাত পা টিপে দিব, কোনটা? হ্যাঁ বৌমা, আমি তা বলছি না, আমার শরীরটা খুবই খারাপ মা। আই বুড়ে, এসব বাহানা কবে থেকে পেয়েছিস? কবে থেকে এসব বাহানা পাইছিস? শোন, এসব শরীর খারাপের নাটক না বাইরে যে দেখবে, আমার সামনে না। তোর শরীর খারাপ কি ভালো সেটা আমি শুনতে চাইনি। শোন, বারবার কিন্তু আমার সামনে এরকম ধাক্কা দিয়ে পড়বি না, একবার কে তোর মায়ের একটা নাক ফাটা দেবো। শোন, এসব ন্যাকামো বন্ধ কর, তোরা যে জন্য রাখছিস সেটা শোন। এই যে ফ্লোরগুলো কি অবস্থা দেখছিস? আজ 3 দিন হলো ঘরগুলো মোছা হয়নি, ভদ্র মানুষের মতো ঘরগুলো মুছ। আর হ্যাঁ, দুটো ওয়াশরুমের অবস্থা দেখছিস কিরকম? যা পরিষ্কার করবি। ও বৌমা, আমি এত অসুস্থ শরীর নিয়ে কিছুই করতে পারবো না বৌমা। ও এই এই তুই করতে পারবি না, করতে পারবি না? হ্যাঁ কি করতে পারবি না? করতে পারবি না? হ্যাঁ কি করবি? হ্যাঁ তুই খাবি তো বেলা এই বাড়িতে বসে থাকবি না? বুঝতে পারছি, তোরে যে সকালে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলাম না, তো কি বললি? বৌমা আমাকে মাফ করো, আমাকে এই বাড়িতে থাকতে দাও। তোর মনে হয় এই বাড়ি ভাত খাওয়ার ইচ্ছা নাই, তাই না? কি রে, ইচ্ছা নাই? হ্যাঁ না, আমার দ্বারা তো হবে না। তোর ছেলে তো ঠিক ছিল, বুঝতে পারছি। তোর ছেলেকে পুরো বিষয়টা বলতে হবে না। তোর ছেলেকে যদি পুরো বিষয়টা বল না, তারপর তুই একাই ভালো হয়ে যাবে না? ভালো হয়ে যাবে তো। ছেলের হাতে কেলানি খাইতে ইচ্ছা করতেছে, দাঁড়া তোরে আমি কি করি, তোরে দেখাবো কি করি, কি করি। হ্যাঁ তোর ছেলেকে সবকিছু বলে তোকে আমি ঘাড় ধাক্কাতে কিভাবে বের করতে সেটা আমাকে ভালো করে জানা আছে। হ্যাঁ তোর কি তোর শরীর চল না? হ্যাঁ তোর শরীর চল না? হ্যাঁ তোর জ্বর, তোর জ্বর করতে গেছে, করতে গেছে, তোর জ্বর একদম ভালো হয়ে চুটাই দিব। দাঁড়া আমি যাচ্ছি, তারপর তোর মজা বোঝাবো। আমি কি করবো? আর ধাক্কা দিয়ে দাও। কি রে, লজ্জা নাই নাকি তোমার? এই যে এত মারি, এত নির্যাতন করি, এত কথা কই, তাও এ বাড়ি ছেড়ে দাও না? এই শোন, এসব সব বাহানা, তুমি এর কথা শোনো না তো। ওরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করো, আর যদি তা না চাই তাহলে ওরে না খাওয়ায় পাত থেকে মাথার মধ্যে একবার পিটাই বাড়ি থেকে লাত্তি দেবে, তারাই দিব। তুমি কাকে কি বলছো? এই বুড়ির কি লজ্জা আছে? লজ্জা থাকলে ঠিকই বাড়ি থেকে চলে যাইতো। কি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? ঠিকই বলছিস বাবা, এই মহিলার কোনো লজ্জা শরম নেই। লজ্জা যদি থাকতো তাহলে কি এই বাড়িতে এখনো পড়ে থাকতো? জানিস বাবা, মায়েদের না কোনো লজ্জা হয় না। সোহেল, তোর বাবা যখন তোকে এই ছোট্ট রেখে মারা যায়, তখন তোর এই লজ্জা শরমবিহীন মা
কি করছে জানিস? মানুষের দ্বারে দ্বারে ঘুরে কাজ করেছে, তাদের খাওয়া দাওয়া শেষে যতটুকু খাবার বেঁচেছে ওইটুকু আমাকে দিছে। এই শোনেন, এগুলো না সবাই করে। বৌমা, তুমি তো তখন ছিলে না, তুমি জানবে কোথা থেকে ইতিহাস। এই যে মমতার আঁচল দেখছিস না, এই আঁচলের নিচে করে ওই অল্প একটু ভাত নিয়ে আসতাম। সারাদিন আমি ক্ষুধার্ত থাকার পরেও ওই ভাতগুলা তোর মুখে আমি আদর ভালোবাসা দিয়ে তুলে দিতাম বাবা। আজ আজ আমার এই মমতার আঁচল ছিঁড়ে হাতা পাতা হয়ে গেছে সোহেল। সোহেল, তুই কি জানিস বাবা, কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখাইছি, কত বড় মাপের একটা মানুষ বানাইছি। বৌমা, তুমি তো তখন ছিলে না। শোনেন আম্মা, এসব গল্প আমাকে শুনে কোনো লাভ নেই। কি ভাবতেছেন এত সুন্দরভাবে গল্প বললে আপনার ছেলে মনটা গলে যাবে? তারপর আমি আর আপনার ছেলে মিলে এই বাড়িতে আপনাকে রেখে দিব না? বৌমা, সোহেল, আমি জানি আমি যদি এখন হাজার অনুরোধও করি এই বাড়ি থাকার জন্য, তোরা আমাকে রাখবি না। আর তোর এই লজ্জা ছাড়া মা, এই মাটাও এই বাড়ি থাকবে না, চলে যাবে। সোহেল, এই যে মাঝে মাঝে আমার এত জ্বর আসে, এত গায়ে ব্যথা, কখনো কি জিজ্ঞেস করেছিস মা? ও মা গো, কেন তোমার মাঝে মাঝে এত জ্বর আসে? কেন তোমার মাজা পিঠ ব্যথা করে? কোনোদিন তো জিজ্ঞেস করিসনি বাবা? ও বাবা, তুই না ছোটবেলায় একবার খুব অসুস্থ হয়ে গেছিলি। আমি এই ইউনিয়নের, এই গ্রামের এমন কোনো দ্বারে যাইনি একটু সাহায্যের জন্য। কেউ আমাকে একটি টাকা দিয়েও সাহায্য করছিল না বাবা। তখন আমি কি করছিলাম জানিস সোহেল? আমার একটা কিডনি বিক্রি করে আমি তোকে চিকিৎসা করিয়েছিলাম বাবা। আমি যদি সেদিন আমার কিডনিটা বিক্রি করে না দিতাম, আমার বুকের ধনটাকে আমি আর আমার বুকে পেতাম না বাবা। আমি সব ভুল করছি তাই না বৌমা? এইটা তো করে যে মায়েদের কোনো লজ্জা থাকে না, বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তারপরেও সেই লজ্জাবিহীন মাটা এই বাড়ি থেকে যায় তাই না? সোহেল, আমি দোয়া করি বাবা, তুই আরো অনেক বড়, তুই সংসার কর, সুখে সংসার কর বৌমাকে নিয়ে, তোরা ভালো থাক বাবা। আমি তোদের সুখের মাঝে আর চোখের কাটা হয়ে থাকতে চাই না, আমি কারোর চোখের বালিও হতে চাই না বাবা। তোরা ভালো থাক, আমি যাই বাবা। না মা, তুমি এ বাড়ি চলে যাবে না। এবারে তোমার, এবারে যা কিছু আছে সব তোমার। জানো মা, আমি ছোটতে খুব অভাবে মানুষ হয়েছি। তারপরে যখন কিছু টাকার মানুষ হই, বাড়ি করি, ব্যবসা শুরু করি, তারপরে বিয়ে করি। আমি বিয়ের পরে এই কাল নাগিনি শুধু আমাকে একটা কান পরাই দিছে। তোমার মা অসুস্থ, 2 দিন পরে আরো অসুস্থ হয়ে যাবে। এই সংসারের বোঝা তুমি। আমি কখনোই এরকম ভেবে দেখি নাই। সত্যি তো, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করছে। কিন্তু মা, তুমি যে তোমার কিডনি দিয়ে আমাকে বাঁচাইছো, এই খবরটা আমি জানতাম না মা। মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, ওই আল্লাহ আমাকে মাফ করবে না। আম্মা, আসলে আমি এতদিন যা করছি সব ভুল করছি। আপনি আমার মাফ করে দিন আম্মা। আমি জানি আপনার সাথে যেটা করছি অনেক বড় অন্যায় করছি, কিন্তু দেখেন আম্মা, আমি এত কিছু সত্যি জানতাম না। আপনি আপনার সন্তানের জন্য নিজের একটা কিডনি পর্যন্ত দিয়েছেন, কিন্তু কই, কখনো তো বলেন নেই। বৌমা, আসলে সব কথা সব সময় বলা যায় না। যাই হোক, মানুষের জীবনে অনেক ঝড় দুঃখ আসে, আর দুঃখকে যারা জয় করতে পারে তারাই জীবনে সুখী হয়।
যেমন আমার সোহেল অনেক দুঃখ কষ্ট পাড়ি দিয়ে এই যে সুন্দর একটা মহল বানিয়েছে। মা, এই মহল আমার না, এটা তোমার। আজ থেকে সব কিছুর মালিক তুমি। আর শোনো, তোমাকে বলছি, আমার মায়ের যদি একটু কষ্ট হয়, ফাদ্দার যদি শুনি যে আমার মায়ের বিরুদ্ধে তুমি কিছু বলছো, আমি কিন্তু এই বাড়ি থেকে তোমাকে বের করে দিব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি বলি কি সোহেল, মার শরীরটা তো খুব খারাপ, বাইরে আর নাদার করে রাখি। আম্মা ভিতরে চলো। চল ভিতরে চল।